এবার সমন্বয়কদের সঙ্গে হাত মেলালেন মেজর ডালিম। এইদিকে আন্তর্জাতিকভাবে বিপদে পড়তে চলেছেন বিএনপি। সকল তথ্য ফাঁস করে দিয়েছেন মেজর ডালিম। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। তিনি আপসহীন নেত্রীর তকমা পেয়েছেন। এখন আমরা জানবো বেগম খালেদা জিয়ার আপসহীন হয়ে ওঠার পথ পরিক্রমা। তার এই বক্তব্য, তার ছাত্রদেরকে প্রতি আহ্বান, সবকিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না। মূল পেজটা লাগাইছে আমাদের পিনাকিদা। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মেজর ডালিমকে দেশে ফেরানোর সেই স্ট্যাটাসের একটা অংশ ভিতরে লিখছিলেন যে 24-এর যারা হিরোরা তাদের অনেকেরই আইডল হচ্ছে মেজর ডালিম। ওনার তো বটেই। দর্শক, রাজনীতির যে পক্ষ বিশ্বাস করে যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার হওয়া উচিত, তার অন্য পক্ষ আবার বিশ্বাস করে যে না, অতি দ্রুত নির্বাচন হওয়া উচিত। মেজর ডালিম তো বিএনপিকে দিছে বাস, সেই লেভেলের বাস দিছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। মেজর ডালিমকে নিয়ে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য রয়েছে। মেজর ডালিম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক মণ্ডলী, বিপদে পড়তে চলেছেন তারেক রহমান। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মূল পেজটা লাগাইছে আমাদের পিনাকিদা। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মেজর ডালিমকে দেশে ফেরানোর সেই স্ট্যাটাসের একটা অংশ ভিতরে লিখছিলেন যে 24-এর যারা হিরোরা তাদের অনেকেরই আইডল হচ্ছে মেজর ডালিম। ওনার তো বটেই। আবার অপরদিকে মেজর ডালিম তিনি আপনার এই সমন্বয়কদের উদ্দেশ্যে কয়েকটা বার্তা দিয়েছেন। প্রথমত, এই বিপ্লবকে ধরে রাখতে হলে সর্বশেষ অধ্যায় পর্যন্ত তাদেরকে লড়াই করতে হবে। বিপ্লবটা শেষ হয়নি, এই বিপ্লবের যে ফসলটা, মূল ফসলটা, এইটা তুলতে হবে বিপ্লবীদের নিজেদেরই। এই ফসল কোনো স্কলারধারী যতগুলা মেডেলের অধিকারী হোক, সম্ভবত এখানে ডক্টর ইউনূসকে মেনশন করা হয়েছে, তারা তুলে এনে দিবে না। সুতরাং এই লড়াইয়ের শেষ পর্যন্ত যেতে হবে, এবং যদি এই লড়াইয়ের কোনো ক্ষেত্রে মেজর ডালিমদের প্রয়োজন হয়, তারা এই ছাত্রদের পাশে দাঁড়াবে। ইভেন এটা লম্বাচূড়া সাজেশন দিয়েছেন। তো এই সকল সাজেশনের পরপরই যখন একটা প্রসেস ছিল নির্বাচনের ইস্যুতে, সেই প্রসেসে আবার সেই জুলাই বিপ্লবের যারা নায়করা আছেন তারা যখন ফাইনাল আজকে আরেকটা বার্তা দিচ্ছেন, তখন এটা সবার কাছে এক ধরনের মনেই হচ্ছে যে মেজর ডালিমের কথা শুনে। তবে আমি বলছি যে মেজর ডালিমের কথা শুনে না, এই বক্তব্যগুলো কিন্তু ছাত্ররা কন্টিনিউ দিয়ে আসছে। তো এখন একজন বড়, তাদের হয়তো যদি তারা অরিজিনালি ওনার ফলোয়ার হয়ে থাকেন, তাহলে শক্ত শিষ্য বা গুরু পেয়েছেন। তবে বিষয়টা এরকম না। যাই হোক, মূল কথায় আসছি। নির্বাচন নিয়ে যখন ডাক্তার মোহাম্মদ ইউনূস এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আমাদের সেনাপ্রধান এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আয়োজনটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এর মাঝখানে সরকারকে আজকে কঠোর বার্তা বা এক ধরনের হুঁশিয়ারি অথবা চ্যালেঞ্জ, এমনকি বিএনপির সাথে একটা চ্যালেঞ্জিং অবস্থানে চলে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারকে অবিলম্বে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। খুবই পেচকি ইস্যু। বাংলাদেশকে প্রতিটি রাষ্ট্রের প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। গুড থিঙ্কিং। আগে বিচার হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন। সংস্কার এবং বিচারের আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না। এখন যখন এই বক্তব্যটা তারা এইভাবে সরাসরি দেয়, স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা প্রেশার হয়, কারণ তিনি বলেছেন যে ছাত্ররা তার নিয়োগদাতা। এখন নিয়োগদাতা তারা, এখন নির্বাচনের ইস্যুতে যখন কথা আসে, তখন কিন্তু বিএনপির অবস্থানটা এখানে শক্ত অবস্থান হিসেবে বারবার সামনে আসছে। কিন্তু জামাতও এখন বিএনপির ভাষায় নির্বাচনটা একটু তাড়াতাড়ি চাচ্ছে। বিএনপির নেতাদের যদি বক্তব্য আপনারা শোনেন, ছাত্রদেরকে নানানভাবে তারা বিভিন্ন রকম কথা বলছে। ছাত্ররাও আমরা কারা তোমরা কারা এই ধরনের বক্তব্যে চলে গেছে। আপনার ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই জনআকাঙ্ক্ষা প্রস্তুতির লক্ষ্যে সমাবেশটা করা হয়েছে। তো এখানে আমরা কারা কারা দেখছি, হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে আপনার সার্জিস আলম, তারপর হচ্ছে এখানে খুবই কঠোর ভাষায় সার্জিস বলছে, যারা ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত ওই জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না এই দেশের মানুষ। তারপর হচ্ছে শেখ হাসিনার বিচার ইস্যুটা আসছে। বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময়ে নির্বাচন হবে। এই যৌক্তিক সময়টা আসলে কবে? তার আগে খুনি হাসিনা আমাদের এই দেশের সিস্টেমগুলো যে ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে সংস্কার করতে হবে। এখন ছাত্রদের যে বক্তব্য, এই বক্তব্য আগামী 2, 4, 5, 10 বছরও মনে হয় না এই দেশে নির্বাচন হবে। কারণ কি, এখানে আওয়ামী লীগের বিচার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব সোজা না। বিষয়টা এমন না যে আমি আপনি নর্মাল একটা অপরাধ করলাম, জেলে গেলাম, তারপর এটা হয়ে গেল। এগুলা রাজনৈতিক বিচার একটা লম্বা সময় ধরে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি মিনিমাম লেভেলে, তো এরপরে তারা আছে সবাই ভাগরা। তো আপনি একটা রায় দিলেন, এরকম রায় লইয়া তো মেজর ডালিমও বিদেশে বসে আছে, তাই না? তাকে দেশে এনে বিচারটা করতে পারছে, আওয়ামী লীগ সরকার পারে নাই। তো সেখানে শেখ হাসিনা আছে কোথায়? দুর্গের ভিতর ভারতে। তারা নিয়ে এসে বিচার করবে এই অন্তর্বর্তী সরকার? এতটুকু আমাদের শক্তিশালী সরকারটা, মোদির সরকার এখন মধ্যে কথাই বলে না ঠিক মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তো এই সরকারের কাছে ফেরত দিবে আপনার মনে হয়? এগুলো আসলে সম্ভব না, বা যদিও সম্ভব হয় লম্বা চূড় একটা সময়। ভারতের সাথে যে সম্পর্কের জায়গা, সেখান থেকে আওয়ামী লীগের মেইন যে বেসিস ফাউন্ডেশন সেক্টরটা পুরোটাই ভারতে। আপনি রায় দিতে পারবেন। এখন বিচার হইতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। এই শব্দটা ব্যবহার করলে লম্বা চূড়া সময় যাবে, যেটা বিএনপি জীবনও দিবে না। তো এখন তাদের দাবিটা, তাদের পয়েন্ট অফ ভিউতে যৌক্তিক, কারণ এখানে তাদের নিজস্ব জীবনের নিরাপত্তা ইস্যু আছে।
যদি নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ হয়, তাহলে তো শেখ হাসিনা বাদ দেন, বাকি যারাই আছে তারাই সে কি ছাত্রদেরকে স্কেপ করবে? জীবনেও না, ছাড় দিবে না। তো এটা তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে। তো সবকিছু মিলায়া তাদের এই বক্তব্যগুলো পুরনোই, বাট এখন মেজর ডালিমের ইস্যুটা থেকে আবার হয়তো একটা নতুন করে এনার্জেটিক অবস্থান তৈরি হচ্ছে, বা কমেন্ট অনেকে লিখতে চাচ্ছেন যে ডালিমের রস খেয়ে তারা আবার মানে শক্তিশালী হচ্ছে। একেকজন একেক রকম ভাবে যে যা লেখা লিখে না। দর্শক, রাজনীতির যেই পক্ষ বিশ্বাস করে যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার হওয়া উচিত, তার অন্য পক্ষ আবার বিশ্বাস করে যে না, অতি দ্রুত নির্বাচন হওয়া উচিত। নির্বাচন এবং সংস্কার এটা পরস্পর বিরোধী বিষয় না, বিচারও চলমান প্রক্রিয়া, কোনোটাই নির্বাচন বিরোধী কর্মকাণ্ড না। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য থেকেই কোট করি, আগে বিচার সংস্কার তারপর নির্বাচন। তার মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তার অবস্থানই থেকে গেল, যে এই অবস্থান সম্পূর্ণ বিএনপির বক্তব্যের বিপরীতে। কি বলছেন তারা? আগে বিচার সংস্কার তারপর নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকেলে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশে এই দাবি করেন তারা। এই সময় তারা আগামী 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দেন। 15 জানুয়ারির মধ্যে সরকারও বলেছে যে তারা অতি শীঘ্রই দেবে। ঠিক 15 জানুয়ারি কিনা পরিষ্কার না, তবে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব চাপাচাপি আছে যে এই ধরনের একটা ঘোষণা দিতে হবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। বিএনপি জামাত চুপ করে আছে। এখন জামাতের বিষয়টা একটু রহস্যজনক, তারা হয়তো সব অংশের সঙ্গেই আছে, কোনো পক্ষ নিতে চাচ্ছে না, কিন্তু তারপরেও বিএনপির অভিযোগ যে তারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে আছে। সমাবেশে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি দিতে হবে। যারা 24-এর আন্দোলনে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার আগে বিচার ও সংস্কার করতে হবে দাবি করেন সার্জিস আলম। তিনি বলেন, আমাদের সামনে শহীদ পরিবার রয়েছে, তারা বিচারের জন্য আর্তনাদ করছে, সেই বিচার করতে হবে। খুনি হাসিনা যে সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলো সংস্কার করতে হবে। সার্জিস আলম বলেন, আমরা নতজন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না। যাক, পররাষ্ট্রনীতির ব্যাপারটা না থাকলো, কিন্তু নির্বাচন ব্যাপারটা কি দাঁড়াবে? দুইটা পথ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, রূপকের কাছে আবারও বলেছেন, সম্ভাব্য দুটি তারিখ, একটা হচ্ছে এই বছর ডিসেম্বর, আর সামনের বছর জুন। প্রশ্ন হলো, এই সময়ের মধ্যে সংস্কার আর বিচার কি শেষ হবে? সংস্কারটি সম্ভবত একটা হতে পারে, কিন্তু বিচারটা অসম্ভব ব্যাপার। সুতরাং এখন সংস্কারের সঙ্গে বিচারও যুক্ত হয়, বিষয়টা কিন্তু বেশ একটু জটিল। জানি না এখন পিছাতে পিছাতে কত দূর হবে, তাতে কি নতুন একটি রাজনৈতিক দলের সুবিধা হবে? অনেকে বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা, এবং দিন যত থাকবে বিএনপির নাকি জনপ্রিয়তা আরো একটু ধস নামবে। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, ভাগ বাটোয়ারা এগুলি চলছে, তাতে মানুষ ক্ষুব্ধ হবে, এতে একটা সুবিধা পাবে জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই সমস্তগুলো সবই জল্পনা কল্পনা, কোনোটাই এগুলি কোনো স্বীকৃতি নেই, পারসেপশন। আমি বললাম দর্শক, আমি এটা ওন করছি না কোনো কিছু। যেগুলি আলোচনা হচ্ছে আপনাদের সামনে, সেই আলোচনাগুলো আনছি, আপনারাই চূড়ান্তভাবে বিচার করবেন। আমরা পর্যবেক্ষক হিসাবে, অবজারভার হিসাবে, মানুষের মধ্যে যা যা চিন্তা ভাবনা, পারসেপশন, সেগুলো আপনাদের সামনে উঠে নিয়ে আসি। কিন্তু বিষয়টা হচ্ছে হাসিনা বিরোধী আন্দোলনের শক্তিগুলো একেবারে দ্বিধা বিভক্ত, এটা মোটামুটি পরিষ্কার। মেজর ডালিম তো বিএনপিকে দিছে বাস, সেই লেভেলের বাস দিছে। এটা একটা মহল বলতেছে। আমার একটা জিনিস খারাপ লাগে যে আমরা কি কথা বলতেছি, কোথায় কি কমেন্ট করতেছি, এটা কি জেনে শুনে করতেছি? আজকে কিছু মনে করবেন না, যেটা সত্য কথা সেটা সত্য কথা বলতে হবে। এই জামাত ইসলামের যারা এসে আমার এখানে কমেন্ট করেন, কয়জন ফজরের নামাজ পড়ছেন? আপনারা বাংলাদেশের মানুষকে শোনাইতেছেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। শেখ হাসিনা কি করছে? মুক্তিযোদ্ধার চেতনা। কারণ দেশ স্বাধীন করছে নাকি আওয়ামী লীগ, সেই কথা বলে বাংলাদেশের রাজনীতি করছে। জামাত ইসলাম রাজনীতি করতেছে কিভাবে? যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? উচিত কথা বললেই আমরা খারাপ। আপনারা ধর্মের ইয়া দেখাই তো মানুষের সিম্পাতি নিচ্ছেন। ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না, সম্ভব না। আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে হিন্দু শাখা কেন করছেন বলেন? হিন্দু শাখা কেন করছেন যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? আফগানিস্তানে কোনো হিন্দু শাখা আছে? খ্রিস্টান শাখা আছে আফগানিস্তানে? হ্যাঁ, পাকিস্তানে যে জামাত ইসলামের যে মেন শাখা, সেখানে খোঁজ নিয়ে দেখেন তো হিন্দু শাখা আছে নাকি? আমার তো মনে হয় নাই। তাহলে আপনারা তো দিন শেষে ভোটের রাজনীতি করতেছেন রে ভাই। শুধু শুধু বিএনপির পিছে কেন পড়তেছেন? বিএনপি তো ইসলামিক দল না, বিএনপি চোর দল। আপনাদের কথা বিএনপি চুরি করে, ডাকাতি করে, বিএনপি দখল দেয়, হ্যান করে, ত্যান করে, মেনে নিলাম। বিএনপি তো ইসলামিক দল না, বিএনপি তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না। বিএনপি তো সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপির পিছে পিছে কেন পড়েন? মেজর ডালিম কালকে বলছে যে আপনার জিয়াউর রহমান 4000 সৈন্যকে মারছিল, এই কথা বলছে। এটা নিয়ে দেখলাম অনেকে চুলকানি শুরু করছে যে বিএনপির বাস দিছে মেজর ডালিম।
এখন মেজর ডালিমকে মনে করেন তারা জামাত ভাবা শুরু করছে। এই যে মিজানুর রহমান আজারি হুজুরে জামাত ভাবা শুরু করছে, এখন মেজর ডালিমকে জামাত ভাবা শুরু করছে। এই 1971 যে 3 লক্ষ শহীদ হয়েছিল, কয়জন জামাতের ছিল? জামাতের কেউ শহীদ হয় নাই। মুক্তি বাহিনী গুলি করে মারছিল জামাত ইসলামের কর্মীদের, কারণ তারা ছিল রাজাকার। পাক হানাদার বাহিনীর গুলিতে কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছিল মুক্তি বাহিনীর গুলিতে। আর মনে করেন ফোটাইতে এসে এখন কথা বলতে আসছে, বলেন যে বিএনপির অবদান ছিল কি? বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করতে পারতেছে কার জন্য? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। শেখ মুজিবুর রহমান 42 জনের নাগরিকত্ব বাতিল করছিল। গোলাম আজমরে বাংলাদেশে ফিরে আনছিল কে? খোঁজ নিয়ে দেখেন। আপনার তৎকালীন যে জামাতের আমির ছিল, কে ফিরে আনছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ হাসিনারও বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিরে আনছে। তখন তো বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল না, বিএনপির অবদান কেন থাকবে? এটা কেন ভুলে যান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যে দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করছে। সেই বিএনপি প্রতিষ্ঠা করছে। জিয়াউর রহমান যে 4000 সৈন্যকে মারছিল না, সেনাবাহিনীর সদস্যকে না মারলে এই যে 24-এ যেটা হয়েছে না, ওইটা তখন হইতো। তখন ইন্ডিয়া দখল নিত বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশ থেকে তারাই দিলাম। আমাদের বিপ্লব কি সফল হয়েছে? বিপ্লব তো চুরি হয়ে গেছে। কিন্তু যখন শেখ হাসিনা পালাইলো, তারপরে যদি আমরা অ্যাকশনে যাইতাম, তাহলে আর চুরি হইতো না। বিপ্লব। এটা মাথায় রাখতে হবে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করছিল, এই জাতির ভালোর জন্যই করছিল। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের টকশোতে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে, বাংলাদেশের অজানা কিছু রহস্য। দর্শক মণ্ডলী, অনেকেই বলতেছেন বিএনপি দল মহা বিপদে পড়তে পারে, তারেক রহমান অনেক বিপদে পড়তে পারে। দর্শক মণ্ডলী, যাই হোক, আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে পেয়ে গেলেন। এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।